৪৮ ঘন্টার মধ্যে ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জানাবো ট্রাম্পের শুল্ক নীতি, বেশি ক্ষতিগ্রস্ত এশিয়ার দেশ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন বৈঠক, হাসিনাকে ফেরানোর লক্ষ্য ছিল শাহবাগ দখল করে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল শাহবাগ দখল করা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা। গোপন বৈঠকে বিভিন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী অংশ নেন। গত ৮ই জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনা হেফাজতে আছেন একজন মেজর। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন এই বৈঠক করতে হলে ভাড়া নেওয়া হয়েছিল বিদেশের লোক পাঠানোর নাম করে। এতে পরিকল্পনা করা হয় শেখ হাসিনার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীরা সারা দেশ থেকে লোকজন ঢাকায় নিয়ে আসবে, সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ভাটারা থানায় গত ১৩ জুলাই পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় গ্রেপ্তার ২২ জন বর্তমানে কারাগারে রয়েছেন। গতকাল ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, গত ৮ই জুলাই বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে একজন ভাড়া নেন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন, যেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয় বলেও জানান তিনি। তালেবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থানার অপরাধে এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এ ঘটনায় অন্য কোনো দিক আছে কিনা, এর প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর পেছনে দায়ী, তাদের পরিচয় শিগগির উন্মোচন করা হবে। এই বৈঠক এবং ৮ই আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, এরকম একটা ঘটনার কথা জানার পরে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলমান। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে গত ১৬ই জুলাই তাকে উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আইএসপিআর। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এছাড়া তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয় এর বিষয়ে অন্য আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪৮ ঘন্টার মধ্যে ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার এই বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এছাড়া সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, পাবনায় ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬, নেত্রকোনায় ৩৫ এবং রাজধানী ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন। বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে। গত ৮ই জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, ১লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করা হবে। তবে
আলোচনার পর তিনি এই শুল্ক 20% নামিয়ে এনেছেন। অপরদিকে ভারতের পণ্যে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরে এই বাজারটি ধরার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের উপর ট্রাম্প 35% শুল্ক আরোপ করেন, তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারে শেয়ারের দামও বৃদ্ধি পায়, কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র। বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলসনপুর লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিআর গ্লোবালের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান বাণিজ্য চুক্তি করেছে। এর ফলে দেশটির পণ্যে 19% শুল্ক আরোপ করেছে দেশটি, যেখানে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল 29% শুল্ক। এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে শুল্কে যে সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে, এতে দেখা গেছে 50টিরও বেশি দেশে শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ভারত, যেখানে দেশটির উপর পূর্বে ঘোষিত 25% শুল্ক বহাল রাখা হয়েছে। সম্পূরক শুল্ক কমিয়ে 20%, সরকারকে সাধুবাদ ফখরুলের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর সম্পূরক শুল্ক কমিয়ে 20% নির্ধারণের সংবাদকে দেশের জন্য ভালো খবর অবহিত করে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আজ একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের উপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করবো তার উপর 35% ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, ওটার সঙ্গে আরো 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ফখরুল বললেন, ওটাকে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে অনেক কথা বলেন, অনেক ভুল ত্রুটি আছে, অভিজ্ঞতা নেই বেশি। আমি আশা করছি যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করেছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। তিনি আরো বলেন, আমার তো যাওয়ারই জায়গা নেই। এখন আমার কোনো সমস্যা হলে আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তাহলে আমি যাব কার কাছে? আমার সমস্যা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এজন্য আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা বিরাট ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদের